নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা এই চ্যানেলে পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ম্যাথের একটি সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজটিতে তোমরা সামনে আগত 50 দিনে 50টি প্র্যাকটিস সেট প্র্যাকটিস করার সুযোগ পাবে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 10টি করে অঙ্ক আছে। প্রত্যেকটা প্রশ্নের মান 5। তোমরা জানো পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে যে ডেসক্রিপটিভ ম্যাথের সিরিজটি থাকে বা সেকশনটি থাকে সেখানে 10টা অঙ্ক থাকে, প্রত্যেকটা অঙ্কের মান থাকে 5 এবং মোট 50 নম্বর থাকে। ভিডিওতে প্রত্যেকটা অঙ্ক শুরু হওয়ার আগে তোমরা ভিডিওটি পজ করে নিয়ে সেই অঙ্কটি করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে দেখবে এই 10টা অঙ্কের মধ্যে তোমরা কতগুলো অঙ্কের সঠিক উত্তর করতে পারলে। এতে করে তোমরা একটা মক টেস্টের মতো এক্সপিরিয়েন্স পাবে এবং তোমরা এই 50টি প্র্যাকটিস সেটের প্রত্যেকটি যদি সলভ করতে পারো 50 ইন্টু 10 500টি অঙ্কের কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে, যেটা তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে যথেষ্ট হেল্প করবে বলে আমরা আশা করছি। তাহলে চলো আমরা এই প্রথম প্র্যাকটিস সেটের প্রথম অঙ্কটি করতে শুরু করি। আমি প্রত্যেকটা অঙ্ক একটা রাফ স্কেচ করে দেব। তোমরা কিন্তু বাংলা কিংবা ইংরাজি যে ভাষাতেই তোমরা করো না কেন সেই একটি ভাষা নির্বাচন করে সেই একটি ভাষাতেই তোমরা সমস্ত প্রশ্নের সমাধান করবে। দেখো, রাধিকা একটি ব্যাংকের ক্যাশিয়ারকে 1845 টাকা চেকের পরিবর্তে তার কয়েন পেতে অনুরোধ করে। ক্যাশিয়ার তাকে 3:5:7 অনুপাতে 5, 10 এবং 20 টাকার একটি প্যাকেট দিল। তার প্রাপ্ত সবচেয়ে ছোট মুদ্রা মোট মূল্য কত? তোমরা প্রথমে লিখবে রাধিকার প্রাপ্ত মোট টাকা, সেটা হচ্ছে কত না 1845 টাকা। এটা হচ্ছে রাধিকার প্রাপ্ত মোট টাকা। এখন ব্যাংকের ক্যাশিয়ার তাকে 5 টাকার মুদ্রা দিয়েছে 3x মনে করি, এটা লিখবে মনে করি বা ধরি 5 টাকার মুদ্রা দিয়েছে 3x, 10 টাকার মুদ্রা দিয়েছে 5x এবং 20 টাকার মুদ্রা দিয়েছে 7x। এখন এই 3x 5 টাকার মুদ্রার মোট মূল্য কত? 5 ইন্টু 3x সমান 15x। 5x 10 টাকার মুদ্রার মোট মূল্য 10 ইন্টু 5x সমান হচ্ছে 50x। 7x 20 টাকার মুদ্রার মোট মূল্য 7 ইন্টু 20x মানে 140x। তাহলে মোট মুদ্রা কত? 5, 4 আর 5 9 আর 1 10 এর 0, হাতে থাকে 1, 1 আর 1 2, 205x। এবার দেখো শর্তে এই 205x এটাই তো আমাদের 1845 টাকা, ঠিক আছে? অতএব x সমান 1845 বাই 205। দেখো 5 4 20, 5 1 5, 5 3 15, 5 6 30, 5 9 45, 41 দিয়ে যদি কাটি 9, অতএব x সমান 9, ঠিক আছে? তাহলে এখন দেখো তার প্রাপ্ত সব থেকে ছোট মুদ্রার মোট মূল্য জানতে চেয়েছে। তাহলে তার প্রাপ্ত সব থেকে ছোট মুদ্রা 5 টাকার মুদ্রা। এই 5 টাকার মুদ্রা কটা আছে? 3x আছে। তাহলে এবং তার মোট মূল্য কত? 15x টাকা। তাহলে তার প্রাপ্ত সব থেকে ছোট মুদ্রার মোট মূল্য সমান কত? 15x সমান 15 ইন্টু 9 সমান কত? 135 টাকা, ঠিক আছে? এটা হলো তার প্রাপ্ত সব থেকে ছোট মুদ্রার মোট মূল্য। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্ক আমরা চলে যাই। একজন ক্রিকেটারের দুটো ম্যাচে গড় স্কোর 27, অন্যান্য ম্যাচে 32, 5টি ম্যাচে গড় স্কোর আমাদেরকে বের করতে হবে। দেখো তাহলে আমরা দেখি যে প্রথম দুটো ম্যাচে গড় স্কোর হচ্ছে 27, অর্থাৎ প্রথম দুটো ম্যাচে মোট স্কোর 27 গুণিত 2 সমান 54। এখন প্রথম অন্য যে তিনটে ম্যাচ আছে সে অন্য তিনটি ম্যাচে গড় স্কোর 32, তিনটি ম্যাচে মোট স্কোর 32 ইন্টু 3 সমান 96। এখন এই 5টি ম্যাচে মোট রান 54 প্লাস 96 সমান 150। তাহলে 5টি ম্যাচে গড় স্কোর 150 বাই 5 সমান 30, ঠিক আছে? এটা হলো আমাদের উত্তর।
দেখো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। 3400 টাকা এ বি সি এবং ডি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছে যাতে এ এবং বি, বি এবং সি এবং ডি এর প্রাপ্ত টাকার মোট অনুপাত 2:3, 4:3 এবং 2:3। বি এবং ডি এর শেয়ারের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমাদের মোট টাকা যেটা ভাগ হবে সেটা হচ্ছে 3400 টাকা। এ এবং বি এর অনুপাত, মূলধনের অনুপাত 2:3, বি এবং সি এর মূলধনের অনুপাত 4:3, সি এবং ডি এর মূলধনের অনুপাত 2:3। এখন দেখো বি এই সংখ্যাটা এখানে আছে 3, এখানে আছে 4, বি এর মান, অনুপাতের মান যেটা। সি এর মান এখানে আছে 3, এখানে আছে 2, অর্থাৎ এই পদগুলোকে আমাদেরকে সমান করতে হবে যদি আমরা A:B:C:D এর রেশিও বের করতে চাই। তাহলে দেখো তোমরা জানো অনুপাতের উভয় পদকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আমরা এখানে সমান লিখতে পারি। তাহলে দেখো আমরা এই দুটো পদকে 8 দিয়ে গুণ করব। 8 2 16, 8 3 24। এখানে দেখো 24 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে 4কে, তাহলে 6 4 24, 6 3 18। এখানে আমরা যদি 2কে 18 করতে চাই 9 দিয়ে গুণ করতে হবে, 2 9 18, 9 3 27। অর্থাৎ এ বি সি এবং ডি এর অনুপাত আমরা এবার লিখতে পারি 16:24:18:27। এখন দেখো আমাদের যে মোট টাকা সেটা হচ্ছে 3400। আমরা যদি ধরি এ এর প্রাপ্ত মূলধন 16x, বি এর প্রাপ্ত মূলধন 24x, সি এর প্রাপ্ত মূলধন 18x এবং ডি এর প্রাপ্ত মূলধন 27x। তাহলে আমরা এই মোট টাকাটা কত পাবো? 7 8 15 আর 4 19 আর 6 25, 2 আর 1 3 আর 1 2 5 আর 1 6 আর 2 8, 85x টাকা মোট পাবো। এই 85x এর মানই হচ্ছে 3400। অর্থাৎ আমরা এক্ষেত্রে x সমান কি পেয়ে যাব? 3400/85। তাহলে দেখো 17 5 85, 17 2 34, 5 4 20, অর্থাৎ x এর মান হয়ে গেল 40। এবার দেখো বি এবং ডি এর শেয়ারের যোগফল বের করতে বলেছে। বি এবং ডি এর শেয়ার কোনটা? বি এর হচ্ছে 24, ডি এর হচ্ছে 27, অর্থাৎ 24 এবং 27 হয়ে যাচ্ছে 24x প্লাস 27x। আমরা এইভাবে বের করব, সমান হচ্ছে 51x, অর্থাৎ 51 × 40 সমান দেখো 5 4 20 শূন্য, হাতে থেকে 2, 5 4 5 20, 0 4 1 4, 4 5 20, 2040। এটা হলো বি এবং ডি এর শেয়ারের মোট যোগফল। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। দেখো দেখো এক্স ও ওয়াই এর মোট বেতন 2100 টাকা। এক্স এর বেতনের 80% এবং ওয়াই এর 70% ব্যয় করে। যদি তাদের সঞ্চয় এখন 4:3 অনুপাতে হয় তাহলে এক্স এর বেতন কত? দেখো এক্স এর মোট বেতন 2100 টাকা। এক্স তার বেতনের 80% খরচা করে, ওয়াই 70% খরচা করে। তাহলে এক্স এর সঞ্চয় আমরা লিখতে পারি এক্স এর সঞ্চয়, তার মানে কত হবে? এক্স এর বেতন যদি x টাকা ধরি তাহলে এক্স এর বেতনের 20%, এবং ওয়াই এর সঞ্চয় কত হবে? ওয়াই এর 30%। এটা কি তো আমরা লিখতে পারি 4:3। ঠিক আছে, দেখো তাহলে পার্সেন্ট যদি কেটে যায় এবং 0 0 কেটে যায় তাহলে x/y সমান কি দাঁড়াবে? 4/3 × 3/2, অর্থাৎ এখানে 2/3টা ওখানে গিয়ে উল্টে যাবে। 3 3 কেটে গেল 2, অর্থাৎ 2:1। অর্থাৎ এক্স ও ওয়াই এর বেতনের অনুপাত 2:1। অর্থাৎ এক্স এর বেতন আমরা যদি ধরি 2p টাকা, ওয়াই এর বেতন যদি ধরি p টাকা, তাহলে এই যে 2100 টাকা এটা হচ্ছে 3p এর সমান। এবং সেক্ষেত্রে আমরা যদি এক্স এর বেতন বের করতে চাই তাহলে 2p দিয়ে গুণ করব, p কেটে গেল, 3 7 21 সমান হচ্ছে 1400 টাকা। এটা হচ্ছে এক্স এর বেতন।
অর্থাৎ এক্স এর মান, এটা হলো 1400 টাকা, যেটা আমাদের এই উত্তরে চেয়েছে। তাহলে এই অঙ্কটাও আমরা করে নিলাম। নেক্সট যে অঙ্ক দেখো, if the ratio of the principal and simple interest for 5 years is 10:7, then the rate of interest per annum is what? আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখো, সে আমাদের চিরচেনা সূত্র I সমান PRT বাই 100, এই সূত্র ধরে করব। এখন দেখো বলেছে যে রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 5 ইয়ার্স ইজ 10:7, অর্থাৎ প্রিন্সিপাল এবং সিম্পল ইন্টারেস্টের অনুপাত 10/7, যেখানে টি সমান হচ্ছে 5 বছর, 5 ইয়ার্স। ঠিক আছে, তাহলে দেখো আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব, I/P ইন্টু 100/T সমান P/I আমরা পেয়েছি এখানে 10/7, অর্থাৎ I/P হয়ে যাবে 7/10 ইন্টু 100/T এর জায়গায় লিখলাম 5, 0 কেটে গেল, 5 2 10, অর্থাৎ 14, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট সমান হচ্ছে 14%। এই অঙ্কটাও হয়ে গেল আমাদের। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো দুটো ট্রেন, একটা 120 মিটার এবং একটা 180 মিটার সমান্তরালে রেলপথে বিপরীত দিকে যথাক্রমে 48 কিমি/ঘন্টা এবং 60 কিমি/ঘন্টা বেগে চলেছে। অর্থাৎ একটি ট্রেন, এটা হচ্ছে প্রথম ট্রেন, এ কত বেগে চলেছে, এটা হচ্ছে 120 মিটার লম্বা, 60 কিমি/আওয়ার বেগে চলেছে। এবং অপর একটা ট্রেন যে 180 মিটার লম্বা এবং, আচ্ছা এটা ভুল হলো, এটা 48 কিমি/আওয়ার বেগে চলেছে। এবং দ্বিতীয় ট্রেনটা এটা 60 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। ঠিক আছে, এখন বলেছে যে ফাইন্ড দ্য টাইম কভার্ড হোয়েন এ প্যাসেঞ্জার অফ দ্য ফার্স্ট ট্রেন ক্রসেস ওভার দ্য সেকেন্ড ট্রেন। একটা কত সময়ে প্রথম ট্রেনে বসে থাকা একজন যাত্রী দ্বিতীয় ট্রেনটাকে ক্রস করবে, এই কথাটার মানে বোঝো ভালোভাবে। অর্থাৎ প্রথম ট্রেন ধরো যাচ্ছে, এর মধ্যে থাকা একজন যাত্রী সে কতটা সময়ে দেখবে যে দ্বিতীয় ট্রেনটা তাকে ক্রস করে গেল। অর্থাৎ এই কেসটা এরকম যে এইদিকে যে ট্রেনটা যাচ্ছে সে একটা ল্যাম্প পোস্টকে কতটা বা একটা পার্সনকে অতিক্রম করতে কতটা সময় নেবে যখন এও মুভ করছে। অর্থাৎ তখনই পুরোটা অতিক্রম করবে যখন এই ট্রেনের পুরো দৈর্ঘ্যটা অতিক্রম করবে এই প্যাসেঞ্জার, যখন এই ট্রেনের পুরো দৈর্ঘ্য অর্থাৎ 180 মিটার দৈর্ঘ্য পুরোটা অতিক্রম করবে, তখনই আমরা দেখতে পাবো যে এই ট্রেনটাকে ক্রস করে গেল বা এই যাত্রীকে ক্রস করে গেল। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। এখন দেখো, যখন তোমরা জানো যে দুটো ট্রেনের গতিবেগ যদি এই ট্রেনের V1 এবং অপর একটা ট্রেনের গতিবেগ V2 হয় এবং তারা যদি একে অপরকে বিপরীত দিক থেকে ক্রস করে, তখন আমরা রিলেটিভ ভেলোসিটি হিসেবে V1 প্লাস V2, অর্থাৎ যদি উল্টো দিক থেকে ক্রস করে আমরা বেগগুলোর যোগ করি, এবং যদি একই দিকে ক্রস করে অর্থাৎ এই দিকে V1 এবং এদিকেই V2 হয়, তখন আমরা বেগগুলোর বিয়োগ করি বা একটা ডিফারেন্স নিই। তাই দেখো এক্ষেত্রে যোগ হবে, যেহেতু দুটো ট্রেন পরস্পরকে বিপরীত দিক থেকে ক্রস করছে, তাই আমরা আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কত পাবো, 48 প্লাস 60 সমান 108 কিলোমিটার/ঘন্টা। এটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নেব, যেহেতু এখানে দৈর্ঘ্যগুলো মিটার আছে। তাহলে 108 কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করব এবং ঘন্টাকে সেকেন্ড করতে গেলে 3600 দিয়ে গুণ করব। তাহলে দেখো 0 0 কেটে দিলাম, 2 5 10, 2 18 36, 18 6 108, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের আপেক্ষিক বেগ। তাহলে আমাদের প্রবলেমটা এখন এইরকম দাঁড়ালো, প্রথম ট্রেনে দাঁড়ানো একজন যাত্রী সে দ্বিতীয় ট্রেনটাকে, যেটা 30 মিটার পার সেকেন্ড বেগে চলছে, সেই ট্রেনটাকে কতক্ষণে ক্রস করতে দেখবে যখন দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি V সমান হচ্ছে D/T, অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা টাইম যদি বের করতে চাই এই ফর্মুলা থেকেই, তখন কি হবে, ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে আমরা কত সময়ে ক্রস করতে দেখবো দ্বিতীয় ট্রেনটাকে, প্রথম ট্রেনে বসে থাকা একজন যাত্রী, ডিস্টেন্স কত 180 মিটার, ভেলোসিটি কত 30 মিটার পার সেকেন্ড, সমান হচ্ছে 6 সেকেন্ড। অর্থাৎ 6 সেকেন্ডে
প্রথম ট্রেনে বসে থাকা একজন যাত্রী দ্বিতীয় ট্রেনটিকে ক্রস করতে দেখবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটি। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, এ ম্যান পারচেজ এ চেয়ার অ্যান্ড এ টেবিল ফর রুপিজ 5500, 550 টাকা। 550 টাকায় কিনেছে একটা চেয়ার এবং লস করেছে 5%, এবং একটা টেবিল কিনেছে 10% লাভ করে। তাতে যার ওভারঅল প্রফিট হয়েছে 4%। তাহলে চেয়ারের কস্ট প্রাইস বা চেয়ারের ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, তোমরা এখানে প্রথমেই ধরে নেবে যে চেয়ারের ক্রয় মূল্য ছিল এক্স টাকা। ঠিক আছে, চেয়ারের ক্রয় মূল্য ছিল এক্স টাকা। তাহলে টেবিলের ক্রয় মূল্য কত? টেবিলের ক্রয় মূল্য, যেহেতু দুটোর ক্রয় মূল্য 550 টাকা, তাহলে টেবিলের ক্রয় মূল্য নিশ্চয়ই 550 মাইনাস এক্স। এখন দেখো, চেয়ারটা যেটা কিনেছে সেটাতে 5% লস হয়েছে, 5% লস হয়েছে। তাহলে চেয়ারের যে বিক্রয় মূল্য সেটি কত? সেটি হচ্ছে, দেখো, ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় তাহলে এটা নিশ্চয়ই 100 টাকার সমান। তাহলে আমরা যদি 5% লস হয় তাহলে আমরা বলবো যে 95 টাকার সমান কত। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে চেয়ারের ক্রয় মূল্য, যেটা 100 টাকা আমরা যদি ধরি, এবং সেক্ষেত্রে যদি 95 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে এই রেসপেক্টে কত হবে বিক্রয় মূল্য? তাহলে এটা হয়ে যাবে এক্স ইন্টু 95/100 সমান হচ্ছে 19, 5 19 95, 5 20 100, 19/20, 19x/20। এটা হচ্ছে চেয়ারের বিক্রয় মূল্য। এবার টেবিলের বিক্রয় মূল্য কত পাবো? দেখো, 550 মাইনাস এক্স, এটা হচ্ছে ক্রয় মূল্য, যেটা 100 টাকার সমান। এবং টেবিলে কত লাভ হয়েছে? না 10% লাভ হয়েছে টেবিল বিক্রি করে। তাহলে আমরা কি লিখবো? 110। ঠিক আছে, 100 এখানে লিখেছি, যেটা এই বিক্রয় মূল্যের সমান। তাহলে আমরা এটাকে কত লিখবো? 550 মাইনাস এক্স বাই 10, এখানে লিখবো 11। এবার দেখো, আমাদের ওভারঅল প্রফিট হয়েছে 4%। ওভারঅল প্রফিট 4%। কত টাকার উপরে? যখন আমাদের ক্রয় মূল্য ছিল 550 টাকা। অর্থাৎ তাহলে কোনো জিনিসের ক্রয় মূল্য যদি 550 টাকা হয় এবং যদি 4% লাভ হয়ে থাকে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত সেটা যদি বের করতে চাই, তাহলে দেখো, এই যে 550 টাকা, এটাকে যদি আমরা 100 ধরি, যেখানে আমরা 100 প্রত্যেকটা ক্ষেত্রে ক্রয় মূল্যকে ধরে থাকি, তাহলে দেখো, এটা যদি 100 টাকা হয় তাহলে আমরা বের করবো কত? 104 টাকার মূল্য কত। তাহলেই আমরা এই পুরো 550 টাকার উপরে 4% লাভে বিক্রয় মূল্য কত সেটা পেয়ে যাব। তাহলে কত বিক্রয় মূল্য হবে? দেখো, 0 0 কাটলাম, 5 2 10, 5 11 55, 2 52, এটা হচ্ছে 104। তাহলে 11 2 22 2, হাতে থাকে 2, 11 5 55 আর 2 57, 572 টাকা। এটা হচ্ছে ওভারঅল বিক্রয় মূল্য। ওভারঅল ক্রয় মূল্য 550, ওভারঅল বিক্রয় মূল্য হচ্ছে 572। এখন দেখো, শর্তে আমরা যদি করি তাহলে কি লিখতে পাবো? আমরা প্রথমে দেখেছি চেয়ারের বিক্রয় মূল্য কত হয়েছে, 19x/20, প্লাস টেবিলের বিক্রয় মূল্য 550 মাইনাস x/10 ইন্টু 11 সমান, তাহলে আমরা লিখতে পারি এই যে টাকা, যেটা 572, এটা 572 বা 20 লসাগু করলাম, 19x প্লাস, দেখো এখানে 11টা তো 2 হবে, যেহেতু 20 10 2 11 22, তাহলে 22 আর 55 গুণটা আমরা এখানে করে নিই। 5 দিয়ে 10 শূন্য, হাতে থেকে 1, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 10 আর 10 20 1 21 1, হাতে থেকে 2, 5 দিয়ে 10 আর 2 12, 1210 মাইনাস 22x সমান হচ্ছে 572 বা 1210 মাইনাস 3x সমান 2 2 4, 2 সাথে 14, 4 হাতে থেকে 1, 2 5 10 থেকে 11। আচ্ছা, এখানে এটা 12100 হবে। ঠিক আছে, তাহলে দেখো 3x সমান 12100 মাইনাস 11440 সমান 0 6 4 5 6, বেশ এটাই 660।
অতএব x সমান 660/3 সমান 220 টাকা। ঠিক আছে, এটাই হলো চেয়ারের ক্রয় মূল্য 220 টাকা, যেটা আমরা ধরেছিলাম যে চেয়ারের ক্রয় মূল্য x টাকা, পেয়ে গেলাম 220 টাকা চেয়ারের ক্রয় মূল্য। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, অংশীদারি কারবারের একটি অঙ্ক। ইন এ পার্টনারশিপ এ ইনভেস্টস 1/6 of the capital for 1/6 of the time, B invest 1/3 of the capital for 1/3 of the time, and C invest the rest of the capital for the whole time. Find the share of B in a profit of rupees 4,600. তাহলে দেখো, যদি আমরা টোটাল ক্যাপিটাল বা পুরো মূলধন যদি x টাকা ধরি, তাহলে এ কত ইনভেস্ট করেছে, x/6 টাকা। বি কত ইনভেস্ট করেছে, x/3 টাকা। তাহলে সি এর ইনভেস্ট কত, x মাইনাস x/6 প্লাস x/3 সমান 6 যদি লসাগু করি 6x মাইনাস x মাইনাস 2x সমান 6x মাইনাস 3x, অর্থাৎ 3x/6 সমান x/2। এই টাকা হচ্ছে আমরা সি এর মূলধন, x/2 টাকা। ঠিক আছে, এটা হলো সি এর মূলধন। এখন দেখো, আমরা যদি পুরো সময়টাকে 12 মাস ধরে নিই, তাহলে দেখো এ এর যে x/6 টাকা সেটা খেটেছে কতদিন, 1/6 অফ দ্য টাইম, অর্থাৎ 1/6 × 12 যদি করি হয়ে যাবে 2 মাস। বি এর 1/3 সময়ের জন্য, অর্থাৎ 1/3 × 12 যদি আমরা করি 4 মাসের জন্য, এবং সি পুরোটার জন্যই খেটেছে, অর্থাৎ সি 12 মাসের জন্যই খেটেছে। তাহলে টাইমের যদি রেশিও আমরা বের করি A/B/C, সেক্ষেত্রে কত হবে, 2/4/12। এটা হলো টাইমের ক্ষেত্রে, অর্থাৎ 1/2/6। আর যদি আমরা প্রিন্সিপালের ক্ষেত্রে বের করি, PA/PB/PC সমান কত প্রিন্সিপালের ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তাহলে হবে দেখো x/6 x/3 x/2, অর্থাৎ এই যদি পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা প্রকাশ করি তখন দেখতে পাবো 1/2/3। ঠিক আছে, এখন যদি প্রফিটের রেশিও বের করি, দেখো প্রফিট তোমরা জানো, প্রফিট সমান হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, অর্থাৎ লাভ সমান হচ্ছে বিনিয়োগ ইন্টু সময়, কত টাকা বিনিয়োগ করা হচ্ছে এবং কত সময়ের জন্য বিনিয়োগ করা হচ্ছে। তাহলে প্রফিটের রেশিও আমরা কত পাবো, 1/2/4 6/3 18 1/4/18। ঠিক আছে, তোমরা যখন লিখবে তখন লিখবে, মনে করি মূলধনের অনুপাত x, এর মূলধনের অনুপাত x, বি এর মূলধন 2x, সি এর মূলধন 3x, এ এর সময় t, বি এর সময় 2t, সি এর সময় হচ্ছে 6t, এবং যখন গুণ করবে তখন দুটোকে একসঙ্গে গুণ করে দেবে এবং তার রেশিও বের করলে দেখতে পাবে 1/4/18 হচ্ছে। এখন দেখো 4,600 আমাদের হচ্ছে মোট মূলধন, তাহলে আমরা কত পাবো, বি এর মূলধন বের করতে হবে, বি এর প্রাপ্ত মূলধন তার প্রফিট থেকে। তাহলে বি এর এক্ষেত্রে আমরা পেয়েছি 4, এবং টোটাল কত পেয়েছি, 18/4 22 যে 4600 সেটাই 23-এর সমান, এবং আমরা বি এর মূলধন কত বের করব, বি হচ্ছে 4, দেখো 23×2 = 46 200, তাহলে বি এর প্রাপ্ত মূলধন হয়ে গেল 4 × 2 সমান হচ্ছে 800 টাকা। এটা হচ্ছে বি এর প্রাপ্ত মূলধন। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ডিটেলসে করাচ্ছি না, তোমরা ডিটেলসে লিখে নিও, আমি শুধু জাস্ট রাফ স্কেচ একটা করে দিচ্ছি তোমরা কিভাবে এর সলিউশনটা পেতে পারো। নেক্সট আমরা দেখো চলে যাব, if a sum of money placed at compound interest becomes 8 times in 3 years, what is the rate of interest? অর্থাৎ কোনো মূলধনকে চক্রবৃদ্ধি সুদে রাখা হয়েছে যেটা 3 বছরে 8 গুণ হয়ে যায়, তাহলে সুদের হার কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে পি আমরা জানি, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সূত্রটা অ্যামাউন্ট সমান হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস R/100 ইন্টু n, যেখানে n টাইমকে সূচিত করে। তাহলে আমরা দেখো এখানে দেখেছি
যে কোনো একটা মূলধন প্রথমে ছিল পি, পরে সেটা হয়ে গেছে 8p। কত বছরে? 3 বছরে। ঠিক আছে, তাহলে আমরা এই শর্তেই লিখতে পারি 8p সমান হচ্ছে p ইন্টু 1 প্লাস সুদের হার বের করতে হবে আমাদের r/100, আর n এর জায়গায় আমরা লিখব 3। এখন p কেটে যাবে, অর্থাৎ 8 সমান 1 প্লাস r/100 ইন্টু 3। উভয় পক্ষের ঘনমূল করে পাই, এইভাবে লিখব, উভয় পক্ষের ঘনমূল করে পাই। তখন আমরা কি লিখব তোমরা জানো, বা এইভাবেও লিখতে পারো, ঘনমূল না লিখে তোমরা এইভাবেও লিখতে পারো, 2 এর কিউ সমান 1 প্লাস r/100। ব্যাস, উপর থেকে তখন একই এভাবে এরপর ঘনমূল করতে পারো, তখন 2 সমান 1 প্লাস r/100 হয়ে যাবে, এবং 1 প্লাস r/100 সমান হচ্ছে 2, r প্লাস 100 সমান হচ্ছে 2 মাইনাস 1 সমান 1। অতএব r সমান 100, অর্থাৎ সুদের হার r সমান 100%। ঠিক আছে, এটা হলো এই অঙ্কটা, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। চলো আমরা শেষ যে অঙ্ক সেটা করে নিই। দেখো, 30 জন লোক 8 ঘন্টা কাজ করে 720 টাকা আয় করে, 45 জন 6 ঘন্টা কাজ করে কত আয় করবে? এই অঙ্কগুলো তোমরা সাধারণত দেখেছো m1d1 বাই ₹1 সমান m2d2 বাই ₹2। এই সূত্র ধরে করা যায়, কিন্তু এই ক্ষেত্রে পিএসসি মিসলেনিয়াস মেন্সের ডেসক্রিপটিভ প্যাটার্নে এইভাবে করলে তো হবে না, তাই তোমরা লিখে লিখে করো বা ঐকিক নিয়মে করতে পারো। দেখো, তোমরা এইভাবে লিখবে 30 জন লোক প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করে 720 টাকা আয় করে। 30 জন লোক প্রত্যেক দিন 1 ঘন্টা কাজ করে কত টাকা আয় করবে? তাহলে আরও কম আয় করবে, 720/8 টাকা আয় করবে। এখন 30 জন লোক, আমরা দেখো এইখানে সরে যাবো, 6 ঘন্টা কাজ করে। 30 জন লোক 6 ঘন্টা কাজ করে 720/8 ইন্টু 6 টাকা আয় করবে। ঠিক আছে, 1 ঘন্টা কাজ করে যেটা ইনকাম করতো তার থেকে 6 ঘন্টা কাজ করে বেশি করবে, সে কারণে 6 গুণ হলো। এবার দেখো, একজন লোক 6 ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করবে? আরও কম করবে নিশ্চয়ই, তাহলে 720/8 ইন্টু 6/30। ঠিক আছে, তারপরে দেখো আমরা 45 জন লোকে সরে যাব। 45 জন লোক 6 ঘন্টা কাজ করে দৈনিক কত টাকা আয় করবে? নিশ্চয়ই যেটা করতো তার থেকে বেশি করবে, একজন লোক যা করতো তার থেকে বেশি করবে। 720/8 ইন্টু 6/30 ইন্টু 45। তো দেখো, 6 5 30, 5 9 45, 8 9 72, তাহলে 9 9 81, অর্থাৎ 810 টাকা আয় করবে। অর্থাৎ 45 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 810 টাকা আয় করবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমাদের পূর্ণ উত্তর। তোমরা কিন্তু লিখে লিখে অঙ্কগুলো করে নিও। তাহলে দেখো, আমরা 10টা অঙ্কের এই সিরিজ শেষ করলাম। তোমরা কমেন্টে উল্লেখ করো প্রত্যেকে কটা সঠিক উত্তর করতে পেরেছো, এবং যদি তোমরা চাও যে ডিটেলস সলিউশন এর পরের সিরিজগুলোতে আপলোড করতে হবে, তাহলে তোমাদের উপকার হবে। তোমরা সেটা অবশ্যই জানিও। যা কিছু সাজেশন আছে ভিডিও সংক্রান্ত বা কোশ্চেন সংক্রান্ত, সেগুলো অবশ্যই তোমরা জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আমরা নেক্সট পার্টে পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য আরও অনেক প্র্যাকটিস সেট নিয়ে আসবো। সাথে থেকো, সঙ্গে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।